হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। দেখতে পাচ্ছ বোর্ডটা? হ্যাঁ স্যার। বেশ। আগের দিন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে তোমার ডেনসিটি ম্যাট্রিক্স ডিফাইন করেছিলাম, এবং ডেনসিটি ম্যাট্রিক্স ডিফাইন করার পরে সেখানে কতগুলো তার প্রপার্টি আছে, ইরেসপেক্টিভ অফ হোয়াট টাইপ অফ কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম উই আর কনসিডারিং, ডেনসিটি ম্যাট্রিক্স হ্যাজ সাম প্রপার্টিস। আমরা সেগুলো ডিরাইভ করার চেষ্টা করছিলাম। আগের দিন কোন কোন প্রপার্টি করেছি বলো তো, মনে আছে কারো? মনে আছে কারো? কারোর মনে নেই? স্যার ওই ট্রেসটা বের করেছিলাম 1। ট্রেসটা 1 বের করেছিলাম। বেশ, আর কি করেছিলাম? সেমি পজিটিভ ওইটা দেখিয়েছিলাম। বেশ, দেখিয়েছিলাম। আর রো রো ইজ হার হার্মিশিয়ান। বেশ, রো হার্মিশিয়ান দেখিয়েছি, সেমি পজিটিভ ডেফিনেশন দেখিয়েছি, ট্রেস অফ রো ইজ ইকুয়াল টু 1 দেখিয়েছি। আর আইগেন ভ্যালু অফ রো কি কি হতে পারে সেই সম্বন্ধে কিছু একটা বলেছিলাম। হ্যাঁ স্যার, ওই 0 to 1 এর মধ্যে হতে পারে, ওটা লিখছিলাম। হ্যাঁ। আর পিওর এনসেম্বল ডিফাইন করেছিলাম, পিওর এনসেম্বলের আইগেন ভ্যালু কি কি হতে পারে? 0 আর 1। আইদার 0 আর 1। বেশ, তাহলে আমাকে এটা যেটা প্রমাণ করবো, আজকে আমি আগের দিন বলেছিলাম, আগের দিন সময় হয়ে গিয়েছিল, যে ট্রেস অফ রো স্কোয়ার ইজ স্যার লেস দেন। হ্যাঁ, স্যার, আগের দিনের একটা সমস্যা আছে হ্যাঁ বলো। যে এক্সপেকটেশন ভ্যালু ভ্যালু আর এনসেম্বল অ্যাভারেজ এই দুটোর মধ্যে মানে পার্থক্যটা কি? তোমাকে তো পার্থক্য, তুমি ডেফিনেশন এবং নোটেশনের সময় আমি কিন্তু পরিষ্কার করে বললাম যে পার্থক্যটা কি। মানে স্যার অঙ্কের পার্থক্য না, মানে এমনি ফিজিক্যালি বুঝতে গেলে কি বুঝবো? Expectation value you are taking with respect to some observable is represented by some operator, say momentum, position, angular momentum, energy. These are represented by respective angular moment, respective operator x, p, h, angular momentum operator. So you calculate the expectation value with respect to some state. States means some wave function. Okay, and whatever the result becomes, 0, positive, negative, that's the result. It should be always real, because any measurable quantity should be real. But the ensemble average, you are not talking about a single state. Ensemble means, the pure meaning of the English word ensemble means একের অধিক, তাই তো? স্ট্যাটিস্টিক্যাল মেকানিজম, মাইক্রো ক্যানোনিক্যাল, ক্যানোনিক্যাল, গ্র্যান্ড ক্যানোনিক্যাল, এনসাম্বল পড়ো, একের অধিক। সো there are many particles, corresponding to many particles there are many states. সেখানে তুমি এবারে যে অ্যাভারেজ, কোনো অপারেটর অ্যাভারেজ, সেটা এগেন ইট কুড বি পজিশন, ইট কুড বি মোমেন্টাম, ইট কুড বি অ্যাঙ্গুলার মোমেন্টাম, ইট কুড বি হ্যামিল্টনিয়ান, সেই যে কোনো একটা অপারেটরে তুমি এক্সপেকটেশন ভ্যালু বের করছো। এবং উই হ্যাভ ডান দ্য some example also, Hz for a particular type of ensemble where there are mixtures of Sx. Sx will spin position along the x direction along up Sy Sj. Okay, so ensemble means you have different types of states. সেখানে তুমি কোন একটা পার্টিকুলার অপারেটরের যেটা অবজারভেবল রিপ্রেজেন্ট করছে তার এক্সপেকটেশন ভ্যালু নিচ্ছে। তাহলে this is not expectation value of a single state, with respect to a single state. There are many states, এবং সেখান থেকে এক্সপেকটেশন ভ্যালু করে যা এলো তাই রেজাল্টটা তাই। কিন্তু when you're talking about simply expectation value, then there is no ensemble. You are talking about some fixed state that may represent one particle, that may represent 1,000 particles, but a single state, a many particle state, or one particle state. You are taking expectation value with respect to that particular state. Whenever talking about ensemble average, there are many states. Okay,
and you are taking expectation value with respect to each state. Some of them will contribute 0, some of them will contribute non-zero values. That's the difference. ঠিক আছে স্যার। স্যার পিওর এনসেম্বল অ্যাভারেজ নিলে তাহলে তো স্যার সমান হওয়ার কথা। পিওর এনসেম্বলে তো আমরা ওই সমান। এক হ্যাঁ হ্যাঁ, সমান সমান হ্যাঁ সমান। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বেশ, তুমি যখন বলো যে মেলার মাঠে 100 জন জড়ো হয়েছে বা n number of particles জড়ো হয়েছে, n number of people, okay, so n is equal to 1 is also possibility. So pure ensemble is that special case. আচ্ছা, এর আগের দিন আমরা যে প্রপার্টি গুলো করেছি তাহলে আমরা সেটা মোটামুটি তোমাদের মনে আছে দেখতে পাচ্ছি। এইবার আমরা আজকে যেটা প্রমাণ করব সেই প্রমাণটা হচ্ছে যে ট্রেস অফ রো স্কোয়ার less than is equal to 1 in general. This is in general, okay, this is general result. তারপরে আমরা দেখব কি না trace of rho square is equal to 1 for pure ensemble and trace of rho square less than 1 for mixed ensemble. So this is also defining criteria. You can define pure ensemble and mixed ensemble in different ways. This could be also one criteria. যদি আমি density matrix থাকে সেই density matrix square trace নিলে যদি 1 হয়, so that is pure ensemble. On the other hand, if it is less than 1, then this is mixed ensemble. Okay, বেশ, এই প্রমাণটা খুব একটা ডিফিকাল্ট নয়, কিন্তু আগের দিন তোমরা আরো অনেক সকাল থেকে ক্লাস করে টায়ার্ড ছিলে বলে আমি আর প্রমাণটা করতে চাইনি। Okay, so my definition of rho is, কিভাবে রো ডিফাইন করেছি, সাম ওভার অ্যাক্সেসিবল স্টেটস ক্লাসিক্যাল প্রবাবিলিটি, বলো তারপরে কি করেছি বলো, আলফা আই এই আলফা আই গুলো হচ্ছে গিয়ে স্টেটস। ওকে, তাহলে রো স্কোয়ার কত হবে, আমি আর একটু মানে ভেঙে করছি। রো স্কোয়ার কত হবে, রো স্কোয়ার আই সামেশন অফ আই, একটা রো এর জন্য সামেশন অফ আই, আর একটা রো এর জন্য সামেশন অফ জে। সো ওমেগা আই ওমেগা জে আলফা আই alpha I alpha j alpha j. Clear? Hello, রো স্কয়ারটা ঠিক আছে? হ্যাঁ স্যার। বেশ, now we have to calculate trace. So trace means we have to define a complete set of basis vector. Okay, so we are taking a complete set of basis vector n. So this is the first one is the completeness relation, the first highlighted part, and the second highlighted part is orthonormal relation. Okay, তাহলে আমরা ট্রেস কি করে ডিফাইন করব, ট্রেস অফ any operator. For this particular case, the operator is rho square. Trace of rho is sum over a complete set of bases. This is my definition of trace. Yes. Now we write down summation ij. Okay. এখানে আমি ইন্ডেক্সের সামেশন গুলো কোথা থেকে কোথা পর্যন্ত যায় সেটা আমি লিখছি না, কিন্তু when you do practical calculation, then suppose for completeness of states this n should go from 1 to
say capital N. So that capital N corresponds to dimension of the Hilbert space. Okay, the summation is all over. For this particular case, the summation is all over the space dimension of the Hilbert space. যদি finite dimensional Hilbert space হয়, say spin half particle. So spin half particle Hilbert space is 2 dimension. So n is equal to 1 and 2. If it is infinite dimensional Hilbert space, say for example harmonic oscillator. So you know that n is from 0 to infinity. So summation will be from n is equal to 0 to infinity. So depending on the particular problem at your hand, you should put the lower limit and the upper limit of the summation. কোনো অঙ্ক যখন করবে যেখানে you know for definite what should be the upper limit and lower limit, you should write that. এখানে আমি লিখিনি, তার কারণ হচ্ছে যে আমার আন্ডারলাইং যে কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম, I don't know the dimension of the Hilbert space. যদি তুমি প্রিসাইজলি লিখতে চাও তাহলে তুমি এইখানে একটা বড় জোর যেটা করতে পারো যে let the dimension of the Hilbert space be d. ওকে, তাহলে n is equal to 1 to d লিখতে পারো। ওকে, so but you have to mention first, এবার সেই d could be স্পিন হাফের জন্য 2টো, স্পিন ওয়ার জন্য 3টে, 2টো স্পিন হাফ পার্টিকেলের জন্য 4টে, হার্মোনিক অসিলেটরের জন্য ইনফিনিটি, ডিপেন্ডিং অন দ্য প্রবলেম ইট উইল বি দ্যাট। বাট আমি বারে ওই ক্লামজিনেসটা অ্যাভয়েড করার জন্য ওটা লিখছি না, কিন্তু ইউ শুড হ্যাভ বি কিপ ইন মাইন্ড দ্যাট সামেশন যখন করছি, সামেশন শুড বি ওভার সার্টেন স্টেটস। ওকে, so complete set of states means all the available states for that particular Hilbert space. তার মানে Hilbert space যে ডাইমেনশন হবে সেখান পর্যন্ত যাবে। Okay, this is one thing. So if you want to be very particular, you add a line before the let the dimension of the Hilbert space be d. তাহলে এই summation, the highlighted part of the summation, সেটা হবে n is equal to 1 to d. Okay, number 1. Number 2, similarly here also for the definition of rho, I am not writing the upper limit or the lower limit of the summation because of the same reasons, because I don't know how many states are there. Okay, এবং প্রথম ক্লাসে আমি তোমাদের পরিষ্কার করে বলেছিলাম যে হিলবার্ট স্পেসের ডাইমেনশন এবং এই যে আই যে একটা 1 থেকে কিছু একটা পর্যন্ত, they are not identical in general. Okay, for pure ensemble they are identical, but for mixed ensemble, I mean, they may be identical or they may not, or they not be identical. Okay, no, sorry, I make a wrong statement. For pure ensemble you have only one state, so there is no summation. For mixed ensemble it may be identical to the dimension of the Hilbert space, or greater than the dimension of the Hilbert space, or less than the dimension of the Hilbert space. That depends on how you prepare the ensemble. Okay, so এখানেও তুমি একটা কোয়ালিফাইং স্টেটমেন্ট টু বি কমপ্লিট তুমি এখানে লিখতে পারো, let there are p number of states. Okay, and the states are denoted by alpha I is equal to 1 to p. Then you can write here I is equal to 1 to p. Once you fix I is equal to 1 to p, যখন তুমি সামেশন ওভার i and j করছো, এটাই স্কোয়ার নেওয়ার জন্য তোমার যেটাকে এনেছো, এখানে কিন্তু I is equal to 1 to p, j is equal to 1 to p, সেটা বেটার। আমি তোমাদের সাজেস্ট করছি, কিন্তু আমি এখানে বারবার আমাকে লিখতে হবে এবং ছোট জায়গাতে লেখা দেখা দুটোই অসুবিধা বলে আমি লিখছি না। কিন্তু keep in mind when you prepare your own note, you add a sentence that let there be p number of states labeled by I and alpha I, আর এখানে লেখো Hilbert space dimension d. আচ্ছা, ক্লিয়ার? এখানে এর সম্বন্ধে কোনো প্রশ্ন কিছু আছে? বেশ, যখন নেই তখন আমরা যেটা করি, আমরা রো স্কোয়ারটা বসাই এখানে। ওমেগা আই, ওমেগা জি জাস্ট ক্লাসিক্যাল প্রবাবিলিটি, দে আর জাস্ট নাম্বার, সো দেয়ার ইজ নো আলফা জে এন আলফা। আচ্ছা, এখানে একটা স্টেপ তুমি জাম্প করেছি, স্টেপ তুমি জাম্প করবো না, ঠিক করেছি। Okay, so n alpha I, okay, alpha I, alpha j, alpha jn. দেখো, এগ্রি করছো?
আমার রো স্কোয়ার যা ছিল সেটাকে আমি জাস্ট বসিয়েছি, আর কিছু করিনি। এগ্রি করছো? ইয়েস অর নো? ইয়েস অর নো? Yes, sir. Okay. Now, as I said repeatedly, this is a number. This is a number. This is a number. আচ্ছা, ইয়েলোটা খুব একটা বেশি হলো না। This is a number. Okay. So I can take anywhere I want. That তিনটে ডিফারেন্ট কালারের তিনটে ডিফারেন্ট নাম্বারকে আমি আউটলাইন করেছি। আমি আগে পিছনে যেখানে যাকে কিছু বসাতে পারি, কারণ নাম্বারের নাম্বার বি ইট রিয়েল অর কমপ্লেক্স, ইট কমিটস উইথ ইচ আদার। ওকে, তাই যদি করি তাহলে এরপর আমার মোটিভেশনটা কি হবে? আমার মোটিভেশনটা হবে এটাকে সিম্পলিফাই করা। সিম্পলিফাই করতে গিয়ে আমি কি করব না, সিম্পলিফাই করতে গিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে, দেখো আমি এই যে কমপ্লিটনেস রিলেশন সেটাকে কিন্তু ব্যবহার করতে পারবো। কি করে ব্যবহার করতে পারবো? এই যে এই যে দাগ দেওয়া রয়েছে, এইটাকে যদি এই একদম লেফট টেনে বসাই, তাহলে এই যে ব্রা এন আর কে টেন প্লাস বাইরে সামেশন অফ এন, সেইটাকে মিলে আমি কমপ্লেক্স রিলেশনটাকে তুলে দিতে পারি। ওকে, তো আমি সেটাই করছি। আমি আলফা জে এন এন আলফা আই আলফা আই আলফা জে। ওকে, তাহলে আমি যেটা ক্লেম করছিলাম আমি সেটা পেয়েছি। আমার এইটাকে আর এইটাকে মিলে আমি কমপ্লিটনেস রিলেশন ব্যবহার করতে পারি। যদি আমি ব্যবহার করতে পারি তাহলে পরের লাইনে আমি কি করব না, পরের লাইনে আমি করব সামেশন ওভার আই ইজ ইকুয়াল টু জে, আই এন্ড জে ওমেগা জে আলফা জে আলফা আই আলফা আই। ওকে, কমন মিস্টেক অ্যাট দিস স্টেপ। এখানে আসার পরই স্টুডেন্টরা টেম্পটেড হয়ে পড়ে যে ও আলফা আই আলফা জে রয়েছে, তার মানে তো অর্থ নর্মালিটি রিলেশন, আমি এটাকে সিম্পলিফাই করে ফেলবো। বা আলফা আই রয়েছে, বাইরে সামেশন অফ আই রয়েছে, কিন্তু নান অফ দেম আর ভ্যালিড বিকজ আই রিপিট ইট, প্রথম দিনই অনেকটা সময় ছিলাম ব্যাখ্যা করার জন্য, আলফা আই অ্যান্ড আলফা জে আর নট নেসেসারিলি orthonormal. For some particular cases it may be orthonormal. Further, alpha I do not form a complete set of bases. So don't, even if you're tempted by looking at this expression, don't try to use orthonormal relation or completeness relation. That will be wrong, 100% wrong. Okay, clear? এই যে কথাটা বললাম এটা কি ক্লিয়ার হয়েছে? যে কথাটা বললাম সেটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, এরপরে দেখতে পাচ্ছ যে আমি এটাকে কিভাবে লিখতে পারবো। এটাকে আমি কিভাবে লিখতে পারবো বলো? আলফা জে আলফা স্কোয়ার মডিউলাস নিলে স্কোয়ার করে দিলে হবে। বেশ, রাইট। আমি লিখতে পারি, দুজনেই তোমরা ঠিক বলেছো নিজেদের মতো করে, আমি লিখতে পারি এইটা, তাই তো? কচি সোয়ার্জ ইনইকুয়ালিটি বলে কিছু একটা পড়েছো বোধ হয়, নাকি? কচি সোয়ার্জ ইনইকুয়ালিটি পড়েছো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে কচি সোয়ার্জ ইনইকুয়ালিটি ব্যবহার করলে কি হবে, রেজাল্টটা কি হবে? আমি এবার এর পরের স্টেপে কচি সোয়ার্জ ইনইকুয়ালিটি ব্যবহার করতে চাই। বলো কি হবে, মনে নেই? স্যার লেস দেন Sir- আলফা আই। হ্যাঁ বলো, শুনছি।
আলফা, আলফা আলফা হ্যাঁ ওইটাই হবে, লেস দেন মানে শুধু আলফা আলফা জে আলফা আলফা জে। আলফায় আলফায় আলফা জি আলফা জি। বেশ, শুধু লেস দেন নয়, লেস দেন ইকুয়াল। লেস দেন ওকে, বেশ। Alpha I are not orthogonal states, okay, but any state can be normalized if it is well behaved, okay. তাহলে আমরা পরের স্টেপে যেটা আমরা লিখলাম সেটা আমরা লিখলাম সাম অফ ওমেগা আই সাম অফ ওমেগা জে কত হলো? ক্লিয়ার? Trace of rho square less than 1, clear? হ্যালো, স্যার না, না স্যার, কেন ক্লিয়ার না না বলো? কেন কেন বলো? কোন জায়গাটাতে আপত্তি বলো, মানে কোন জায়গাটাতে আপত্তি রয়েছে? স্যার আলফা এটা 1 করলেন কি? হ্যাঁ, আলফা আলফা 1 করেছি। স্যার কিন্তু ওটা তো স্যার ওই লেস, দাও একে একে বলো, আগে আগে প্রীতমের কনফিউশন করি, তারপরে আস্তে আস্তে বলো। হ্যাঁ বলো বলো প্রীতম। হ্যাঁ স্যার, ওটা তো বললেন যে নেসেসারি অর্থনর্মাল হবে না, মানে হ্যাঁ, তাহলে মানে অর্থ নর্মাল হবে না, মানে অর্থগোনাল হবে না। কোন একটা স্টেট যদি দেওয়া থাকে তুমি নর্মালাইজ তো সবসময় করতে পারো। অর্থ নর্মাল কথার কথা যদি কনফিউশন হয়েছে তাহলে লেট মি কোয়ালিফাই, দিস ইজ নট ইজ ইকুয়াল টু ডেল্টা আই জে ইন জেনারেল, ওকে। সো দিস ইজ অর্থ, মানে এটা যে অর্থগোনাল নয় সেইটা, ওকে। প্লাস সাম ওভার আই, দাঁড়াও এইখানে আইটা দেখতে অন্যরকম লাগছে, ওকে, not is equal to I, okay, in general. দাঁড়াও। in general, ওকে, এইটা কিন্তু এইটা হচ্ছে তো কোনো অসুবিধা নেই। এইটা হচ্ছে অসুবিধা কোথায়? আমাকে একটা স্টেট দেওয়া আছে, আমাকে সেটা নর্মালাইজ করতে হবে। আমি একটা নর্মালাইজেশন ফ্যাক্টর দিয়ে গুণ করলাম এন স্কোয়ার করলাম, করে যেটা যেভাবে তো নর্মালাইজেশন করো এন স্কোয়ার করে যেটা হলো প্রোডাক্টটা আলফা এর আননর্মালাইজড প্রোডাক্টটা, সেটা থেকে আমি এন এর ভ্যালু বের করলাম, তাহলেই তো নর্মালাইজড হয়ে গেল, তাই তো? নর্মালাইজেশন করা মানে বেসিক্যালি লাইক চুজিং দ্য ইউনিট ভেক্টর ফর এ গিভেন ভেক্টর। সেটা তো আমরা সবসময় করতে পারি অ্যাজ লং অ্যাজ দ্য লেংথ ইজ নন জিরো। যদি কোনো একটা স্টেটের লেংথ যদি নন জিরো হয় তাহলে আমরা তো সবসময় তাকে নর্মালাইজ করতে পারি একটু ইউনিটি, রাইট? যাও ইউনিট ভেক্টর বের করতে পারি, অসুবিধা কোথায়? প্রীতম, প্রীতম, হ্যাঁ স্যার। মানে আমি হয়তো আমার ওটা বলা উচিত হয়নি যে নট অর্থ নর্মাল, নট অর্থগোনাল, ওকে, দ্য কারেক্ট স্টেটমেন্ট ইজ নট অর্থগোনাল, okay, but I can normalize the state always, okay. So I understand your source of confusion. Best. So now I have clarified it in terms of precise mathematical relation that alpha j norm is not necessarily is equal to delta ij. সরি, তাহলে এইখানে নট নেসেসারি টু ডেল্টা আই জে লেখাটা উচিত নয়, কারণ তার মানে আই ইজ ইকুয়াল টু জে চলে আসবে। সো ইজ ইকুয়াল টু 0। বেশ, না দেখো এবার কোনো প্রশ্ন আছে প্রীতম? প্রীতম, হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে। so this is not orthogonal, first relation. Second relation not necessarily do not form a complete set of states, but this is normalized to unity, okay. Alpha is equal to 1. This is
আইডেন্টিটি অপারেটর, দিস ইজ নাম্বার ওয়ান। বেশ, আরেকজন কেউ কিছু একটা প্রশ্ন করছিল, বলো। নন্দিনী বোধহয়, বলো। স্যার ওটা বুঝেছি, ওই লেস দেন ইকুয়াল টু সাইনটা কি হবে শেষের দুটো লাইনে, ওটা বলছিলাম। এখানে যদি লেস দেন ইকুয়াল টু থাকে তাহলে দ্বিতীয়টাতে কেন হবে না? স্যার লেস দেন ইকুয়াল টু 1 কি করে হবে? লেস দেন 1 হবে না? না, লেস দেন ইকুয়াল টু 1 ইন জেনারেল। আমি তো রেজাল্টটা ইন জেনারেল বের করছি, আমি তো এখনো তোমার ইয়ে করিনি, আমি তো এখনো ডিফারেন্সিয়েট করিনি whether this is a pure ensemble or mixed ensemble. This is in general it's a mixed ensemble or pure ensemble, whatever it may be. এখানে যখন আমি ডিফাইন করেছি, এই যে এটা ডিফাইন করেছি, I have not stated explicitly whether it's stated whether it is a mixed ensemble or pure ensemble. Okay. আচ্ছা আচ্ছা, দাঁড়াও, তোমাদের আচ্ছা বুঝতে পেরেছি, তোমাদের প্রশ্নটা হচ্ছে এইটা। মানে না, প্রশ্নটা আমি বুঝতে পারিনি। মানে দাঁড়াও, তোমাদের কি প্রশ্নটা এইরকম দাঁড়াচ্ছে যে এই যে এইটা সমান এইটা, মানে এইটা সমান এইটা, তাহলে কেন মানে এইটা লেস দেন ইকুয়াল টু এইটা লিখলেন, মানে দাঁড়াও, এইটা। হ্যাঁ স্যার ওটাই। হ্যাঁ স্যার এটা। বেশ, তাই যদি হয় তাহলে ফাইনাল যে রেজাল্ট যেটা, তাহলে আমি এটা এখানে একটু নোটেশনটা কনফিউজিং হতে পারে, তাহলে আমি এর পরের স্টেপ থেকে আমি যেটা লিখবো, বেশ তাই যদি হয়ে থাকে তাহলে আমি পরের স্টেপ থেকে আমি লিখবো ট্রেস অফ রো স্কোয়ার লেস দেন, এটাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ স্যার এটা ঠিক আছে। এটাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, বেসিক্যালি আমি যেটা লিখছিলাম যে মানে স্টেপ বাই স্টেপ, যে ট্রেস অফ রো স্কোয়ার লেস দেন এইটা যদি হয়, এইটা সমান 1, এই যে এই পার্টটা, এখানে একটা ওভারল্যাপ হয়ে গেল, ওটা ভেঙে যাচ্ছে, এইটা সমান 1, সেই জন্য ট্রেস অফ রো স্কোয়ার লেস দেন 1, দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু সে। বেশ, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে কারোর? না স্যার। বেশ, এখানে একটু ওভারল্যাপ করে গেছে, একটু কারেকশন করে দিই, অনেকে তো লিখছে এখান থেকে দেখে। আচ্ছা, এইবার আমি তোমাদের ওই যে জেনারেল প্রমাণটা কচি শুয়ার্জ ইনইকুয়ালিটি, সেটা তোমরা শুয়ার্জ ইনইকুয়ালিটি যেটা বা কচি শুয়ার্জ ইনইকুয়ালিটি, সেটা তোমরা অনেকে করেছো। আমি এখানে একটা ডিটুর করছি, জাস্ট ইউ শুড অ্যাপ্রিশিয়েট দ্য বিউটি। মানে এটা একটা দেখে অপারেটর লেভেলে যখন ইনইকুয়ালিটি দেওয়া আছে তখন মনে হতে পারে যে কি ব্যাপার, কি কঠিন, কিন্তু দেখো এই ইনইকুয়ালিটি কিন্তু যখন তোমরা ভেক্টর অ্যানালিসিস পড়েছিলে তখন কিন্তু একইভাবে তোমরা পড়েছো, এবং এটা পার্টিকুলারলি বলছি, অনেকের সময় হয় কি যে ফর্মুলাটা মনে থাকে না, কিন্তু ইউ ক্যান জাস্ট হাউ দ্য ফর্মুলা শুড বি ইউজিং টু লাইন ডেরিভেশন ইউ ক্যান ডু ইট। ওকে, সে ইউ নো ইফ ইউ হ্যাভ টু ভেক্টরস a ডট b, তখন তুমি জানো এটা সমান হচ্ছে a b cos থিটা। ওকে, থিটাটা কি? থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন a and b। ক্লিয়ার? বেশ, এইবারে দেখো, তার মানে তুমি লিখতে পারছো cos থিটা সমান ভেক্টর a ভেক্টর ডট প্রোডাক্ট ভেক্টর b mod of a mod of b. Now we take square both side, so cos square theta সমান
a dot b এর হোল স্কোয়ার বাই mod of a square mod of b square. ওকে, cos স্কোয়ার থিটার ভ্যালু কত হতে পারে? ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু কত হতে পারে cos স্কোয়ার থিটার ভ্যালু? মিনিমাম 0, ম্যাক্সিমাম 1। মিনিমাম 0 আর ম্যাক্সিমাম 1। তাহলে কিপিং ইন মাইন্ড স্যার -1 to +1। cos স্কোয়ার থিটা, ও না স্যার, ঠিক আছে ঠিক আছে, আমি cos থিটা a dot b এর হোল স্কোয়ার less than equal to a square b square। এটা তুমি লিখতে পারো তো? ম্যাক্সিমাম ভ্যালু যদি নাই তাহলে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তখন a ডট b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু mod of a স্কয়ার mod of b স্কয়ার প্রোডাক্ট। কিন্তু যদি একের থেকে ছোট হয়, একের থেকে ছোট হলে কি হবে? a ডট b এর হোল স্কয়ার বাই mod of a স্কয়ার mod of b স্কয়ার, that is less than 1, so that means mod of a b এর হোল স্কয়ার less than equal less than a square mod of a square mod of b square। ক্লিয়ার? ক্লিয়ার এটা? হ্যাঁ বেশ, এবার তুমি যখন কচি-শ্বার্জ ইনইকুয়ালিটি লিখেছো তখন তো একই জিনিস, কিন্তু দিস ইজ সিম্পল ভেক্টর, বিএসসি বা হায়ার সেকেন্ডারি যেটা পড়েছে ভেক্টর। কচি-শ্বার্জ ইনইকুয়ালিটি যখন তোমরা লিখছো তখন দ্যাট ইজ বেসিক্যালি ইন এ ভেক্টর স্পেস। ওকে, ইন অ্যাবস্ট্রাক্ট ভেক্টর স্পেস ইউ আর ইউজিং দ্য সেম ইনইকুয়ালিটি। দেখো আলফা আই আলফা জে, দিস ইজ দ্য নর্ম, তাই তো? আলফা জে কেট আলফা আই ব্রা, দিস ইজ দ্য নর্ম আলফা আই আলফা জে, তার মড স্কোয়ার মানে কি নর্মের হোল স্কোয়ার, সো দ্যাট ইজ লাইক a dot b এর হোল স্কোয়ার, রাইট? Instead of two different state in the complex Hilbert space, you have here simply vector. So these identify a dot b এর হোল স্কোয়ার, and বাকিটা কি? বাকিটা হচ্ছে গিয়ে কোথায় গেল রে? বাকিটা হচ্ছে গিয়ে এই লাইনটা, এই লাইনটা কি? এইটুকু আলফা আই মানে এর নর্ম, আলফা জে মানে বি এর নর্ম, বিকজ আই এন্ড জে আর ডিফারেন্ট। ওকে, সো দিস ইজ এ এর নর্ম স্কোয়ার বি এর নর্ম স্কোয়ার। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এইবারে বলো তুমি ভেক্টর অ্যানালিসিস থেকে বলো ইকুয়ালিটিটা কোন ফিজিক্যাল কন্ডিশনের জন্য ইকুয়ালিটিটা স্যাটিসফাই করবে? যখন cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাই তো? cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মানে কি? cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 কখন কখন হতে পারে? যখন এ আর বি প্যারালাল। শুধু প্যারালাল? ম্যাক্সিমাম হতে পারে বা প্যারালাল। অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল, তাই তো? তখন মানে দুটো ভেক্টর যখন আইদার প্যারালাল তখন হচ্ছে কি থিটা ইজ ইকুয়াল টু 0, সো cos থিটা ইজ ইকুয়াল টু 1, cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, on the other, যখন থিটা ইজ ইকুয়াল টু পাই, cos pi is equal to -1, but cos square pi is equal to +1. So either theta corresponds to parallel vectors, or theta 0 corresponds to parallel vector, theta pi corresponds to anti-parallel vector. Okay, তো একই ভাবে একই যুক্তিতে আমার এখানে যে আমি যে আইডেন্টিটিটা আমি যে পেয়েছি, আমি যেটা পেয়েছি এখানে, now let's go back here, trace of rho square less than equal to 1, তাহলে trace of rho square is equal to 1 কখন হবে আমার? এরপর আমি প্রশ্নটা ফিরে আসছি যে trace of rho square equal to 1 কখন হবে? আচ্ছা, কচি-শ্বার্জ ইনইকুয়ালিটি প্রমাণ তো তোমরা পড়েছো নাকি আগে? হাইজেনবার্গ-আনসাইন রিলেশন যখন করেছো? হ্যালো, হ্যাঁ স্যার। তো আমি যেটা রিপিট করছি না, হোমওয়ার্কে হয়তো দেওয়া আছে, হোমওয়ার্কে তাহলে ওটা করবে, কারণ এই কচি-শ্বার্জ ইনইকুয়ালিটি বোধহয় আরো এক জায়গায় আমাদের মানে যখন তোমার কোহেরেন্স স্টেটের জন্য যখন তোমার হোমওয়ার্ক দেওয়া আছে সেখানেও আমাদের লাগবে, সুতরাং যেটা করেছি সেটা রিপিট করছি না। ওকে, বেশ।
এইবারে তাহলে আমাকে বলো যে ট্রেস অফ, মানে আমি দুটো তোমাকে একটা সিম্পল ভেক্টর ক্যালকুলাস থেকে অ্যানালজি দিলাম, দুটোকে কম্পেয়ার করে আমি কি পাবো বলো। তাহলে আমার ট্রেস অফ রো স্কয়ার ইজ ইকুয়াল টু 1 কখন হবে? আলফা আলফা যে একই ডিরেকশনে হলে বা অ্যান্টি প্যারালাল হলে হতে পারে। সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করবো আমি? মানে ভেক্টরের ক্ষেত্রে ইউ ক্যান ভিজুয়ালাইজ যে প্যারালাল আর অ্যান্টি প্যারালাল। স্যার জে ইকুয়াল টু আই হলে? আলফা ইজ ইকুয়াল টু সাম কোফিশিয়েন্ট ইনটু আলফা জে হলে। বেশ, আর আর কিছু? বেশ, মোটামুটি বলার চেষ্টা করেছো। তারপর আমি দেখতে পাচ্ছি যে আমার ট্রেস অফ রো স্কয়ার ইজ ইকুয়াল টু 1 তখনই হবে যখন জে ইজ ইকুয়াল টু আই, তাই তো? তাই তো? হ্যাঁ স্যার। বেশ, এবার জে ইজ ইকুয়াল টু আই মানে কি? আই হ্যাভ অনলি ওয়ান স্টেট। আমি যে ডেরিভেশনটা যেভাবে করেছি সেখানে জে ইজ ইকুয়াল টু আই কখন হতে পারে? জে ইজ ইকুয়াল টু আই হতে পারে যখন আই হ্যাভ অনলি ওয়ান স্টেট। যদি অন্য আমার একের অধিক স্টেট থাকে তাহলে আমাকে সামেশনটা নিতে হবে, এবং সামেশনটা নিলে আমি যে সবসময় জে ইজ ইকুয়াল টু আই পাবো তা নয়, আমি একের অধিক স্টেট পাবো। কি হলো বলো, যুক্তিটা কি মানে ইয়ে লাগছে? হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে। বাকিরা? স্যার ঠিক আছে স্যার। বেশ, তার মানে ট্রেস অফ রো স্কয়ার 1 তখনই হবে যখন আই হ্যাভ পিওর এনসাম্বল। অন দ্য আদার হ্যান্ড ট্রেস অফ রো স্কয়ার লেস দেন 1 যখন আমার আছে মিক্সড এনসাম্বল। ওকে, বেশ। এরপর আমরা যেটা করব, কিছু কিছু প্রমাণ করব। ওকে, এই সরি, কিছু এক্সাম্পল করব। কিছু এক্সাম্পল তোমাদেরকে তো পুরোটা শেখানো আছে, একটু বলো তো। আমি জাস্ট একটা দিচ্ছি, রো ইজ ইকুয়াল টু সাকুরার বইয়ের নোটেশন এস জে প্লাস এস জে প্লাস। এইটা বের করো তো তাড়াতাড়ি ম্যাট্রিক্স ফর্মে। এটা কত হবে তাড়াতাড়ি ম্যাট্রিক্স ফর্মে বের করো তো। করছো করছো? হ্যালো, স্যার 1000 হচ্ছে। হ্যাঁ স্যার 1000। 1000। বেশ, এরপরে যেটা তুমি বের করবে সেটা তুমি বের করো এনসাম্বল অ্যাভারেজ বের করো। সরি, উত্তরটাই লিখে দিচ্ছি। এনসাম্বল অ্যাভারেজ বের করো তিনটে কম্পোনেন্টের, এস এক্স, ওকে, এস ওয়াই, এস জেড। বের করো। স্যার প্রত্যেকটার মানে আলাদাভাবে, মানে যে দুটো স্টেট রয়েছে সে দুটো নিয়ে। দুটো স্টেট কোথাও তো নেই, দুটো স্টেট কোথায় রয়েছে?
আপনি স্যার এস এক্স শুধু লিখেছেন ওটা বলছেন, মানে এস এক্স এর জন্য তো একটা প্লাস একটা মাইনাস থাকবে। এস এক্স প্লাস করো, এস এক্স টা একটা অপারেটর, এস এক্স টা একটা অপারেটর। তোমার যদি মনে হচ্ছে তুমি মানে আপ ডাউন যেটা মনে হচ্ছে সেই আপ ডাউনটা তুমি করবে কি করে? এস এক্স তো একটা অপারেটর, তাই তো? সেই অপারেটরটা তো রিপ্রেজেন্টেড হয় কি দিয়ে রিপ্রেজেন্টেড হয়? স্যার বুঝতে পেরেছি, ঠিক আছে। হুম। স্যার ওমেগাটা তো লাগবে। কিসের ওমেগা? ওমেগাটা কি? ওমেগাটা বলতে ওই ওমেগা কোন বলতে কি? স্টেটটা কত, এই যে এই তো আমি তৈরি করে কোন দিয়েছি, মানে তো এই তো আমি তো রো লিখে দিয়েছি তোমাকে, আমি রোটা তো বের করতে পারি, এখানে রো লিখে দিয়েছি। এবং ডাব্লু মানে ওটা ডাব্লু মানে হাতে লেখা, তুমি তো ওমেগা যদি বলছো ডাব্লুটা 1, এটা পিওর পিওর এনসেম্বল, দেখি বুঝতে পারছো। আমি ডেনসিটি ম্যাট্রিক্সই লিখে দিয়েছি তোমাকে। স্যার এস এক্সটা কি জিরো আসবে? আবার বলে কি জিরো আসবে? বলো আমার জিরো আসছে, তারপরে ঠিক নয় ভুল পরে দেখা যাবে। হ্যাঁ স্যার জিরো আসছে। হ্যাঁ, হ্যাঁ করো স্যার, এস তারপরে এক্সটা করো। জিরো আসছে। বেশ, ঠিক এসছে, করো তারপরে এস ওয়াইটা করো। এস ওয়াইটা কত এলো? জিরো স্যার, এস জেডটা শুধু মানে ওয়ান আসছে। বেশ, ঠিক আছে। আর একটা ধরো, এটা হচ্ছে এক্সাম্পল 1, এক্সাম্পল 2। ওকে, তার মানে তুমি দেখতে পাচ্ছ যে তুমি স্টেটটাকে তৈরি করেছো, জেড আপে তৈরি করেছো, তাই তো? এনসেম্বলটাকে তৈরি করেছো। তাহলে জেড আপে যদি তৈরি করেছো তাহলে এস এক্স 0, এস ওয়াই 0, এস জেড 1। তাহলে এই স্টেটে জেড কম্পোনেন্টের যে এনসেম্বল অ্যাভারেজ সেটা হচ্ছে 1। এখন তোমার প্রশ্ন হতে পারে যে আমি জেড ডিরেকশনে তৈরি করেছি, তার মানে আমি যখন মেজারমেন্ট করছি তখন কি তার এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট থাকতে পারে? সেটা আমরা আগে যখন ডিসকাশন করেছি তখন আমরা দেখেছি থাকতে পারে না। ওকে, এবং তার ফলে তোমার বাকিগুলো জিরো আসছে। এখন এবার আমি যদি উল্টোটা করি, উল্টো একটা এক্সাম্পল, তুমি যদি এবার একইভাবে যদি এস জেড মাইনাস করো, আমি বলে দিচ্ছি এটা আমি এখন করার দরকার নেই, কারণ বাড়িতে গিয়ে দেখবে। এস জেড মাইনাস দিয়ে যদি তৈরি করো, তুমি কি রেজাল্ট পাবে বলো? এস জেড মাইনাস করলে কি পাবে মনে হচ্ছে? আগেরটা থেকে কি মনে হচ্ছে বলো? তুমি যদি এনসেম্বলটা, মাইনাস ওয়ান আসবে। হ্যাঁ মানে কি কি আসবে? এস এক্স সমান কি আসবে? এস এক্স জিরো, এস ওয়াই জিরো, এস জেড মাইনাস ওয়ান আসবে। বেশ, একদম যেভাবে তুমি তৈরি করেছো সিস্টেমটাকে সেইভাবেই তোমার থাকছে। এইবারে প্রশ্নটা আসতে পারে
যে ঠিক আছে 3 নম্বর এক্সাম্পলে আমি তৈরি করলাম এইটা। এইটাতে কি আসবে? স্যার এক্স আর জেড কম্পোনেন্ট থাকবে। করে দেখো, করেছো কি অলরেডি করে ফেলেছো? না না করিনি, মানে বললাম। করো। কত এলো? রোটা কত এলো? 1111 হাফ আছে। রোটা 111 কি একটা হাফ ফ্যাক্টর মিসিং বোধহয় দেখো। হ্যাঁ স্যার, হাফ ওয়ান ওয়ান হ্যাঁ ওয়ান। স্যার বেশ, এবার এইখানে তুমি ওই এস এক্স এস ওয়াই এস জেড টা ক্যালকুলেট করো। এস এক্স আর এস জেডটা হাফ হাফ আর এস ওয়াইটা 0। কোনটা জিরো এলো তোমার? এস ওয়াইটা? হ্যাঁ স্যার। বেশ, এবারে দেখো আগের দিন যেটা ফিজিক্যালি মোটিভেট করার চেষ্টা করছিলাম যে এস এক্স এর যে আইগেন কেট, সেই আইগেন কেটটাকে আমি লিনিয়ার সুপারপজিশন অফ এস জেড আপ আর এস জেড ডাউন করতে পারি, তাই তো? সরি, এস এক্স এরটা কি এসছিল ওটাতে? হ্যাঁ, কিন্তু এস ওয়াই করে লিখতে পারছিলাম না। এইখানে দেখো যে এনসেম্বল এভারেজ যখন করছো তখন কিন্তু আমার সেই রেজাল্টটা কিন্তু এখানে আসছে যে আমি সিস্টেমটাকে তৈরি করেছি এক্স আপ, কিন্তু এস জেড পাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে, কিন্তু এস ওয়াই পাওয়ার কিন্তু কোনো প্রবাবিলিটি নেই। ওকে, সো দ্যাট রেজাল্ট ইজ রিফ্লেক্টেড ইন দিস এনসেম্বল অ্যাভারেজ অলসো। আচ্ছা, নাম্বার 3 আমি একটা পয়েন্ট হাইলাইট করতে চাইবো। আমি এবার, আর তোমরা এখন মোটামুটি করতে জানো, কিন্তু আমি জাস্ট আমি লিখে দিচ্ছি, বাড়িতে চেষ্টা করে দেখবে। ধরো আমি রো ইজ ইকুয়াল টু নিলাম হাফ, সরি, রো ইজ ইকুয়াল টু হাফ এস জেড প্লাস হাফ এস জেড মাইনাস। ওকে, এটা খুব সোজা, এটা বাড়িতে করে দেখবে। এটা আসছে হাফ 1001। আর একটা রো নিলাম, ধরো আমি এটাকে রো 1 বললাম। আর একটা রো নিলাম আমি হাফ এস এক্স প্লাস হাফ এস এক্স মাইনাস
Sx মাইনাস, এটাও বাড়িতে করে দেখবে, এটাও আসছে 1001। আমি আরেকটা নিলাম হাফ sy প্লাস সরি sy প্লাস হাফ sy মাইনাস এটাও দেখবে হাফ 1001। আমি জাস্ট 3টে এক্সাম্পল করেছি, এরকম অনেক এক্সাম্পল করা যায়। এখানে তুমি দেখতে পাচ্ছ যে রো 1 এনসাম্বলটা কি, এনসাম্বলটা হচ্ছে আমি স্পিন গুলোকে আপ ডিরেকশনে তৈরি করেছি 50% প্রবাবিলিটি, ডাউন ডিরেকশনে 50% প্রবাবিলিটি। রো 2 তে আমি করেছি স্পিন আপ অ্যালং এক্স ডিরেকশন 50% প্রবাবিলিটি and down x direction 50% probability. Similarly for row 3 involving y components. কিন্তু লক্ষ্য করে দেখো যে তিনটেরই কিন্তু ডেনসিটি ম্যাট্রিক্স এর এক্সপ্রেশন হচ্ছে গিয়ে হাফ 1001, হাফ 1001, হাফ 1001। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারি? আমরা কনক্লুড করতে পারি যে same density matrix corresponds to different mixed ensembles. তাহলে আমি এখানে হাইলাইট করতে চাইবো মিক্সড কথাটার জন্য, কারণ আমরা এক্সাম্পল গুলো নিয়েছি মিক্সড। ওকে, পিওরের ক্ষেত্রে তো আইদার 01 বা 10। ওকে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেম ডেনসিটি ম্যাট্রিক্স corresponds to different mixed ensembles. So these is very important observations. Plus for all row 1, row 2, row 3, you calculate this one, Sx, Sy, Sz। এই রেজাল্ট আসবে 0। এটা করে দেখো তিনটের জন্য, রো 1, রো 2, রো 3 এর জন্য। ফিজিক্যালি হাউ ডু আই আন্ডারস্ট্যান্ড? ফিজিক্যালি আমি আন্ডারস্ট্যান্ড করছি, আমি এনসেম্বলটা তৈরি করেছি 50% অ্যালং Hz আপ, 50% অ্যালং Hz ডাউন। ওকে, তাহলে আমি যদি অ্যাভারেজ আউট করি তাহলে কি পাবো? তাহলে আমি নেট স্পিনটা কত পাওয়া উচিত? নেট স্পিনটা আমার 0 পাওয়া উচিত। ওকে, সো দ্যাটস দ্য রেজাল্ট, that Sx, Sy, Sz equal to 0. And similarly for row 2 আমি z এর পরিবর্তে x ডিরেকশনে 50% আপ 50% ডাউন করেছি, তাহলে নেট স্পিনের মানে অ্যাভারেজ ভ্যালুটা আমার 0 পাওয়া উচিত। and similarly for the row 3. okay, so this is one thing. Number 2, তুমি ক্যালকুলেট করো রো স্কোয়ার, সবগুলোর জন্য রো স্কোয়ার ক্যালকুলেট করো, মানে এইটার জন্য রো স্কোয়ারটা 1 পাবে না, রো 1, রো 2, 3 এর জন্য 1 স্কোয়ার পাবে না, কিন্তু যেগুলো পিওর এনসাম্বল করেছি সেই পিওর এনসাম্বলের জন্য এই যে এক্সাম্পল 3 পর্যন্ত পিওর এনসাম্বল গুলো তুমি ক্যালকুলেট করে দেখো, রো স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 টিপিক্যালি। আর এইটার জন্য এক্সাম্পল 4 এর জন্য রো স্কোয়ার যেহেতু মিক্সড এনসাম্বল, তাহলে রো স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হবে না। ওকে, বেশ। এরপরে তুমি চাইলে তুমি যত খুশি তত এক্সাম্পল করতে পারো। বেশ, একটা কথা আমি বলি যেটা ভুলে গেলাম, কি বলতে চাইছিলাম। এর সম্বন্ধে হোমওয়ার্কটা আমি এক্ষুনি সার্কুলেট করে দেবো। হোমওয়ার্কটাতে দেখবে এখান থেকে ওই এই জিনিসটা যেটা ব্যাখ্যা করলাম এটা নিয়ে তোমার কিছু কিন্তু ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনটা করবে। আচ্ছা, আমি একবার একটা সময় নেব, নিয়ে আমি তোমাদের ছেড়ে দেবো। সেটা হচ্ছে যে ধরো স্পিন হাফ পার্টিকেলের জন্য আমার ডেনসিটি ম্যাট্রিক্সের জেনারেল ফর্মটা আমি লিখতে পারি ওকে, যেখানে তোমার A0, A1, A2, A3 আর কনস্ট্যান্টস। এটা কেন লিখতে পারি? তার কারণ হচ্ছে যে তুমি বুঝতে পারছো যে স্পিন হাফ পার্টিকেলের হিলবার্ট স্পেসের ডাইমেনশন হচ্ছে 2,
তাহলে ডেন্সিটি ম্যাট্রিক্স শুড বি এক্সপ্রেসড ইন টার্মস অফ 2x2 ম্যাট্রিক্স। এবার এটা একটা জেনারেল থিওরেম ইন অ্যালজেব্রা যে any 2x2 matrix can be expressed in terms of 3 Pauli matrices sigma 1 sigma 2 sigma 3 and 2x2 identity matrix I. ওকে, এই রেজাল্টের তোমার জেনারেলাইজেশন আছে। যেমন ধরো আমি ডিটেল ম্যাথমেটিক্সে যাচ্ছি, ধরো যারা গামা ম্যাট্রিক্স পড়েছো, ওকে, any 4x4 matrix can be expressed as a linear combination of 4x4 identity matrix এবং গামা ম্যাট্রিক্স আমরা 4টে করি, কিন্তু আমরা বেসিক্যালি 4x4 এই গামা ম্যাট্রিক্সে 15টা ইন্ডিপেন্ডেন্ট ম্যাট্রিক্স তৈরি করতে পারি। যারা ডিরাইভ ইকুয়েশন পড়েছে তাদেরকে, যারা পড়েনি তারা একটু মানে আমি যাদেরকে পড়িয়েছি একটু দেখে নিও, ডিসকাশন করে নিও। ওকে, এটা ইনফ্যাক্ট তোমার এনি n ক্রস n ম্যাট্রিক্সের জন্য এরকম তার ভেক্টর স্পেস ডাইমেনশন কত করে লোকেরা করে, 2x2 এর জন্য এইটা। এটা তুমি বুঝতেই পারছো কেন, তার কারণ হচ্ছে কি না 2x2 ম্যাট্রিক্সে তোমার 4টে এলিমেন্ট লাগবে। ওকে, এবার এইটাকে কায়দা করে দেখানো যায় যে 4টে এলিমেন্ট যেটা আমার লাগবে, সেই 4টে এলিমেন্ট বেসিক্যালি আমি এই ম্যাট্রিক্সের টার্মসে তুমি যদি এটাকে লেখো, তুমি এটাকে লিখতে পারবে a ইন্টু হাফ i প্লাস সিগমা 3 প্লাস b বাই 2 i মাইনাস সিগমা 3 c সিগমা মাইনাস d সিগমা প্লাস। ওকে, যেখানে সিগমা প্লাস মাইনাস গুলো হচ্ছে সিগমা এক্স প্লাস মাইনাস আই সিগমা ওয়াই। এটা তুমি করে দেখতে পারো, যে কোনো ম্যাট্রিক্সকে তুমি বেসিক্যালি এই হাফ এই এটা ম্যাট্রিক্স ফর্ম কি বলো, কেউ বলতে পারবে? হাফ আই প্লাস সিগমা 3 ম্যাট্রিক্স ফর্ম কি? সিমিলারলি হাফ আই মাইনাস সিগমা 3 ম্যাট্রিক্স ফর্ম হচ্ছে 0 0 0 1। সিগমা মাইনাসের ম্যাট্রিক্স ফর্ম হচ্ছে 0 0 1 0, আর সিগমা প্লাসের ম্যাট্রিক্স ফর্ম হচ্ছে 0 1 0 0। তাহলে দেখতে পাচ্ছ বেসিক্যালি আই এম কনস্ট্রাক্টিং লাইক সাম ইউনিট ভেক্টরস। এ দিয়ে গুণ করলে এই এলিমেন্টটা এলো, বি দিয়ে এইটাকে গুণ করলে আমার এই এলিমেন্টটা এলো, এইটাকে গুণ করলে এইটাকে গুণ করলে এই এলিমেন্টটা এলো, ডি দিয়ে এইটাকে গুণ করলে আমার এটা ভুল লিখেছি, দাঁড়া এটা লাস্টে একটা ভুল লিখেছি, ভাগ্যিস চেক করলাম। ডি দিয়ে গুণ করলে এইটা এলো, ঠিক আছে? এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। এবার আমাকে লেটস কাম ব্যাক টু দিস ট্রেস অফ। তাহলে আমি রো ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এ নট আই এ আই সিগমা আই আই ইজ ইকুয়াল টু 1 2 3। তাহলে আমি জানি যে ডেন্সিটি ম্যাট্রিক্সের ট্রেসটা 1 হতে হবে, তাই তো? তো সেখান থেকে আমি কি পাবো? এ নট এ আই সম্বন্ধে আমি কিছু বলতে পারবো? আমি এখানে ধরে নিয়েছি এ নট এ1 এ2 এ3 সাম রিয়েল কনস্ট্যান্টস। আমি ট্রেস অফ রো ইকুয়াল টু 1 এই কন্ডিশনটা বসিয়ে আমি কিছু পেতে পারি এখান থেকে, বলো তো, বলতে পারবে কেউ? স্যার এ জিরোটা হাফ হতে হবে। কি করে বললে বলো? আমি তো উত্তরটা দিলাম, তুমি কি করে বললে বলো। আইটা হচ্ছে 1001, তাহলে ওর ট্রেসটা 2 হচ্ছে, তাহলে এটাকে 1 হওয়ার জন্য এই জিরোটাকে হাফ হতে হবে, আর বাকি টার্মগুলো ট্রেস গুলো কি হলো? বাকিগুলো 0 হয়ে যাবে। এক্স্যাক্টলি। সো সিগমা 1 এর ট্রেস 0, সিগমা 2 এর ট্রেস 0, সিগমা 3 ট্রেস 0, এবং ট্রেস যেহেতু অ্যাডিটিভ, মানে ট্রেস অফ a প্লাস বি প্লাস সি ইজ ট্রেস অফ a প্লাস ট্রেস অফ বি প্লাস ট্রেস অফ সি, তাহলে ট্রেসে এখানে কোনো কন্ট্রিবিউশন থাকবে না, তাহলে ইজ ইকুয়াল টু হাফ। ভেরি গুড, আই টেক ইউর আনসার। এআই সম্বন্ধে আমরা কি বলতে পারবো? এআই গুলো সম্বন্ধে কিছু বলতে পারবো? স্যার ওগুলো তো যে কোনো ভ্যালু হতে পারে, 0 যেহেতু হবে প্রত্যেকটা ট্রেস। হ্যাঁ, হতে পারে, হতে পারে। আমি তোমাকে একটা হিন্ট দিচ্ছি, ধরো আমি A1টা বের করতে চাই, ঠিক আছে? A1টা বের করতে চাই, বেশ, আমি এটাকে কম্পোনেন্ট ফর্মে লিখলাম। তাহলে এ নট সমান একদম যা বেরিয়েছে আমি লিখে দিলাম। এ নট সমান আমার কি বেরিয়েছে? এ নট সমান বেরিয়েছে হাফ আই প্লাস, আমি এটাকে কম্পোনেন্ট ফর্মে লিখলাম, A1 সিগমা 1 A2 সিগমা 2 প্লাস A3 সিগমা 3।
এবার বলো আমি A1 টা কিভাবে বের করব, কোন আইডিয়া আসছে মাথায়? কেউ বলতে পারবে? ধরো আমি সিগমা 1 দিয়ে গুণ করলাম, প্রথম আমার যে কাজ হবে সেটা হচ্ছে কি আমি সিগমা 1 দিয়ে গুণ করলাম। ওকে, ডান দিক থেকেও করতে পারি, বাঁ দিক থেকেও করতে পারি। ওকে, সিগমা 1 রো, ওকে, সমান হাফ সিগমা 1 প্লাস A1 সিগমা 1 স্কোয়ার সমান I প্লাস A2 সিগমা 1 সিগমা 2 প্লাস A3 সিগমা 1 সিগমা 3, বেশ, সমান হাফ সিগমা 1 প্লাস A1I A2 সিগমা 1 সিগমা 2 সমান কত? মানে আমি যদি এটা প্রোডাক্ট অফ টু ম্যাট্রিক্সেস আছে, আমি যদি এটা প্রোডাক্ট অফ ওয়ান ম্যাট্রিক্স করে লিখতে চাই, এই জাস্ট ওয়ান ম্যাট্রিক্স হিসেবে লিখতে চাই, তাহলে সিগমা 1 সিগমা 2 সমান কত? I সিগমা 1 ইনটু sigma সিগমা 3. I সিগমা 3। সিমিলারলি পরেরটা কত? সিগমা 1 সিগমা 3 কত? সিগমা 1 সিগমা 3 কত? Minus I sigma 2. বেশ, মাইনাস A3 টা ছিল I সিগমা 2। এইবার বলো, দেখো কত কি সুন্দর, বিউটিফুল। ট্রেস অফ সিগমা 1 রো কি হচ্ছে তাহলে বলো? প্রথম টার্মটা থেকে কি কন্ট্রিবিউশন আসবে? প্রথম টার্মটা থেকে কি 0. কন্ট্রিবিউশন? 0। সেকেন্ড টার্মটা থেকে Half. A1 আসবে। মানে A1. A1. না না, A1 কেন আসবে? ট্রেস অফ I কত? হাফ হাফ আসবে তাহলে স্যার। ট্রেস অফ I কত? 2A1 হবে স্যার, 2A। 2. 2A1, তারপরে 0. তারপর সবগুলো হ্যাঁ সবগুলো 0 হয়ে যাবে। 0, তাই তো? তার মানে 2A1, তাহলে A1 এলো গিয়ে তোমার হাফ ট্রেস অফ সিগমা 1 রো। বাকিগুলো একইভাবে তুমি ক্যালকুলেশনটা করো, তাহলে AI সমান তুমি পাবে হাফ ট্রেস অফ সিগমা আই রো। এখানে অর্ডারটা ইমেটেরিয়াল, কারণ ট্রেস অফ AB সমান ট্রেস অফ BA, তাহলে আইদার তুমি সিগমা এটাকে রো এর বাঁ দিকে রাখো, ডান দিকে দেখো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো ভেরি ভেরি ইন্টারেস্টিং, হাফ I প্লাস হাফ ট্রেস অফ সিগমা আই রো সিগমা I, এইটা হচ্ছে গিয়ে তোমার জেনারেল এক্সপ্রেশন। উই ক্যান ডু ইভেন বেটার। কি বেটার করতে পারি বলো? আমি রো স্কোয়ার ক্যালকুলেট করতে পারি। ট্রেস অফ রো স্কোয়ার শুড বি লেস দ্যান ইকুয়াল টু 1। ওকে, এইবারে এটা আমি যেহেতু অনেকটা 12টা 35 হয়ে গেছে, এইটা আমি তোমাদের খুব সোজা জিনিস, কিন্তু আমি এটাকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। এইটা তুমি বাড়িতে করে এনে আমাকে দেখাবে যে রোটাকে আমি ফাইনালি লিখতে পারবো হাফ I প্লাস SA ডট সিগমা। ওকে, যেখানে SA সমান হাফ সিগমা A। দুটো নোটেশন একসঙ্গে করলাম কেন? H1 ঠিক আছে, যেখানে SA কম্পোনেন্ট গুলো হচ্ছে হাফ সিগমা এর। ওকে সরি, তাড়াহুড়ো করতে গেছো। ওকে,
বা ইকুইভ্যালেন্টলি এইটাকে তুমি ইকুইভ্যালেন্টলি লিখতে পারো হাফ আই প্লাস সাম অফ এ এস এ সিগমা এ ইজ ইকুয়াল টু 1 to 3। ওকে, এইটা বাড়িতে করবে এবং বাড়িতে যদি করো তাহলে তুমি দেখতে পাচ্ছ যে একটা তুমি কিন্তু খুব সুন্দর একটা রিলেশন ডেনসিটি ম্যাট্রিক্সের এক্সপ্রেশন যেটা সেটা এনসাম্বল অ্যাভারেজের রেসপেক্টে তুমি বের করে ফেলেছো। ওকে, বেশ, আমি এখানে স্টপ করছি। যদি তোমাদের কিছু থাকে বলার এই আজকের ক্লাস সম্বন্ধে নেব, তাহলে ছুটি, এবং পরের দিন তোমরা এইটা করবে, এই ডেরিভেশনটা তোমরা করে আনো, খুব সোজা। তোমার পাউলি ম্যাট্রিক্স দিয়ে কাজ করলেই হয়ে যাবে। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। কোনো প্রশ্ন আছে? বেশ, কোনো প্রশ্ন যদি না থাকে, কালকে কটায়? 10:30টায় নাকি? হ্যালো, হ্যাঁ স্যার, 10:30 করা আছে।